পাবে? মুসলিম বাড়ির ছেলে দাড়ি টুপি আছে, ও আদিবাসীর কথা কেন বলবে? ও হিন্দুর কথা কেন বলবে? ও খ্রিস্টানের কথা কেন বলবে? ও তো শুধু মুসলমানের কথা বলবে। দেখুন, আমি রাজনীতি করতে এসেছি, কোনো ধর্মকে প্রমোট করতে আসিনি। আমি রাজনীতি করতে এসেছি, রাজনীতির দলটাই আমাদের তৈরি হয়েছে কি যারা বঞ্চিত সমাজের মানুষ তাদের হয়ে কথা বলবো। শুধুমাত্র পিছড়ে বর্গের নয়, এমনও আছে যারা ব্রাহ্মণ সমাজের মানুষ, যারা আর্থিকভাবে দুর্বল, তাদের দেখভালের জন্য আইএসএফ রাজনীতির ময়দানে এসছে, তাদের হয়ে গলা ফাটাচ্ছে আইএসএফ। এটাই ওদের মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছে। যেমন করে হোক এদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে এদেরকে যত সমাজ থেকে অচ্যুত করা যায় সে চেষ্টা চালাচ্ছে, অপচেষ্টা চালাচ্ছে। তবে বাংলার মানুষ বুঝতে পারছে আসল কারা লড়াইয়ে আছে না কোন জায়গায় কে আছে সেটা বুঝতে পারছে। আমি একটা জিনিস ভেবে পাই না, যেভাবে বুতে বুতে পাড়াতে গিয়ে আমাদের নামে মিথ্যাচার করছে, আমাদের নামে না মিথ্যাচার করে মানুষের অধিকারটা যদি বুঝিয়ে দিত তাহলে আমাদের নামে মিথ্যাচার করতেও তাদের লাগতো না। আপনার বাড়ি পাওয়ার দরকার, আপনি বাড়ি পাচ্ছেন না, আপনার সামনে এসে হিন্দু মুসলমানের খেলা খেলছে। আর কতদিন খেলবেন আপনারা? আমি প্রত্যেক ধর্মবর্ণের মানুষের কাছে বলছি, আপনার দরকার কাজ, 100 দিনের কাজের দরকার। সে কাজ আপনাকে দিচ্ছে না, আপনি কাজ করে আপনার সংসার চলতো, কিন্তু এখন আপনাকে হিন্দু মুসলমানের খেলা খেলাচ্ছে। তাই আপনাদের বলবো, আপনারা সজাগ যদি হন, সতর্ক যদি হন, দুয়ারে সরকার প্রকল্প চলছে, একটু সজাগ সতর্ক যদি হন, আইএসএফ দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারে, দুয়ারে এমএলএ তো দূরের কথা, দুয়ারে এমপিকে হাজির আমরা করিয়ে দেব। ভোটের সময় যেভাবে ভোট নেওয়ার জন্য কাকা জ্যাঠা মাসি পিসি নানা ফুপু চাচা চাচি পায়ে হাত দিয়ে নমস্কার আদাব সালাম যেমন করে, যদি আপনারা সজাগ আর সতর্ক থাকেন, 5 বছর ধরে আপনাদের দ্বারে ওই ধরনের এমপিদেরকে আমরা হাজির করিয়ে দেব, যে কোনো পার্টিরই হোক না কেন। ঠিক কি হয় জানেন? ভোটের সময় আপনারা রাজা থাকেন, যতক্ষণ পর্যন্ত আপনারা ভোট দিচ্ছেন না আপনারা রাজা থাকেন, রাজা পুরো সবকটা রাজা, এক একজন রাজা একদম। ভোটটা দেওয়া হয়ে গেল, রেজাল্ট বার হয়ে গেল, আপনারা প্রজা হয়ে যান, এমপি রাজা হয়ে যায়। আমার বক্তব্য একটুখানি চোখ কান খোলা রেখে একবার ভোট দিন, আপনার ভোটের গুরুত্বটা বোঝান, দেখবেন 5 বছর আপনাকে রাজার মতো হুজুর হুজুর করে তেল লাগাবে, আপনার পাশে বসে থাকবে। আপনার দরকারে এমপির বাড়ি যেতে হবে না, এমএলএর বাড়ি যেতে হবে না, পঞ্চায়েতের মেম্বারের বাড়ি যেতে হবে না, দেখবেন আপনি ফোন করবেন, আপনার সমাধান আপনার বাড়িতে চলে আসবে, যদি সতর্ক আপনারা হয়ে যান, সজাগ হয়ে যান। সেটাই আমরা চেষ্টা করছি। ঠিক ভোট নেওয়ার সময় যেভাবে মানুষের দ্বারে দ্বারে আসে, ভোট মিটে গেলে আরও 5 বছর যাতে মানুষের দ্বারে পৌঁছে ওই ধরনের পরিষেবা দিতে পারে, তার ব্যবস্থা আমরা করছি, তার পলিসি নিয়ে আসছি। তাই সেই জন্যই তারা আতঙ্কিত, সেই জন্যই ভয় পাচ্ছে, আইএসএফকে বিভিন্নভাবে কীভাবে দেওয়া যায় তার অপচেষ্টা চালাচ্ছে। 100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, সেটা আমি জানি, আপনি জানেন, পশ্চিমবাংলা জানে, সারা ভারতবর্ষ জানে পশ্চিমবাংলায় দুর্নীতি হয়েছে। এখানে বিজেপি আর তৃণমূল সুন্দর করে পলিটিক্স করছে। সাফার কারা হচ্ছে, বঞ্চিত কারা হচ্ছে? এই যারা চটে বসে আছেন, চেয়ারে নিচে বসে আছেন, তারা কি হচ্ছে, সমস্যায় পড়ছে। 20 লক্ষের অধিক পশ্চিমবাংলায় 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না। 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে, কোনো জায়গায় এই কাজ নিয়ে দুর্নীতি হলে কেন্দ্র সরকার সেটা তদন্ত করবে। অবশ্যই আমরা বলছি 100 বার তদন্ত করো, কিন্তু যারা কাজ করলো কাজের 15 দিনের মধ্যে তাদের টাকাটা বুঝিয়ে দিতে হবে। অপদার্থ কেন্দ্র সরকার শুধু রাজনীতি করার জন্য, আমাদের এলাকায় যারা 100 দিনের কাজ করে এখনো টাকা পায়নি, শুধু নোংরা রাজনীতি করবে বলে কেন্দ্র সরকারের অপদার্থতার জন্য এখনো তারা টাকা পাচ্ছেন। আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি। সাথে সাথে এটাও বলবো, তৃণমূল ভাইরা এখন শুনে গায়ে হাসলে হবে না। তৃণমূলের কিছু হলেই সুপ্রিম কোর্টে ছুটছে। অভিষেক ব্যানার্জি কতদিন আগে গিয়ে বলেছে ওই অমৃতা সিনহা ম্যামের এজলাসে না আমার কেসটা ওঠে। মানে ভাবতে পেরেছেন, এর নানি দাদির যেন গল্প, অমুককে দিলে আমি কথা শুনবো না। সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিল যে অমুকের এজলাসে আমার কেস না ওঠে বা আমাদের কেস না ওঠে। শুধু তাই নয়, এরা চুরি করেছে, এরা দুর্নীতি করেছে। ইডি সিবিআই যখন এজেন্সি এদেরকে ইন্টারোগেশন করবে, তদন্ত করবে, সিঙ্গেল বেঞ্চ যখন সিবিআই বা ইডিকে তদন্ত করার নির্দেশ দিচ্ছে,
সেটাকে চ্যালেঞ্জ করে লাখো লাখো টাকা খরচ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে, সেখানেও যখন সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে বহাল রাখছে, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। কিসের জন্য? এরা দুর্নীতি করেছে, ইডি সিবিআই না তদন্ত করে, ওই তদন্তের হাত থেকে বাঁচার জন্য কোটি কোটি টাকা আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে কেস করতে, যদিও সেখানে গিয়ে মুখ থুবড়ে পড়ছে। এবার বলুন, পশ্চিমবাংলার 20 লক্ষের অধিক 100 দিনের যারা কাজ করেছে তাদের টাকাটা আদায়ের জন্য দিল্লি ছুটছে, রাজঘাটে গিয়ে ধর্ণা দিচ্ছে, মিনিস্টারের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে, নাটক করছে। তার কাছাকাছি সুপ্রিম কোর্ট একবারের জন্য যাচ্ছে না যে কেন্দ্র সরকার রাজ্যকে বঞ্চিত করছে, রাজ্যের 100 দিনের কাজ করে যারা টাকা পাচ্ছে না কেন্দ্র সরকার অবৈধভাবে আটকে রেখেছে, সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে টাকাটা আনছে না। সবের জন্য সুপ্রিম কোর্ট ছুটছে। অভিষেক বাবুকে না অ্যারেস্ট করা হয়, আগে থেকে রক্ষা কবচের জন্য সুপ্রিম কোর্ট ছুটছে। মাদ্রাসায় নিয়োগ বন্ধ করে রেখেছে, আর নিয়োগ করতে দেবো না, সেটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটছে। রেশন দুর্নীতি হয়েছে, এটাকে আটকাতে যদি সুপ্রিম কোর্টে ছুটে যাওয়ার দরকার হয় সেখানে ছুটে যাচ্ছে। রাজ্যে যা দুর্নীতি হচ্ছে সে হাত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে ছুটছে। কিন্তু রাজ্যবাসীর পাওনাটা 20 লক্ষ মানুষের যে 100 দিনের কাজের করেছে টাকাটা আদায়ের জন্য এরা একবারও সুপ্রিম কোর্টে যাচ্ছে না। কারণটা কি? কারণটা কি হতে পারে আপনারাই বলুন না। এরা বর্গেছিয়াতে আন্দোলন করছে, কলকাতাতে ধর্ণা করছে, দিল্লিতে গিয়ে আন্দোলন করছে, রাস্তায় মাইক বেঁধে বিজেপির উদ্ধার করছে, যা ইচ্ছা করছে করুক, সাথে সাথে তো একটা সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস করতে পারে। আরে সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে, তফসিলে উল্লেখ আছে, যদি কেন্দ্র সরকার রাজ্যর সাথে দ্বিচারিতা করে, রাজ্যের পাওনা যদি কেন্দ্র না বুঝিয়ে দেয়, রাজ্যের এখতিয়ার আছে সুপ্রিম কোর্টে গিয়ে জানিয়ে সুপ্রিম কোর্টের মাধ্যমে অধিকারকে বুঝে নিতে পারে। নিচ্ছে না কেন? কারণটা অনেকটা গভীরে আছে। গভীরেরটা কি? 14 লক্ষের অধিক ফেক জব কার্ড, মিথ্যা জব কার্ড বাতিল হয়েছে, ধরা পড়েছে। হাওড়া জেলা তো তার বাইরে নয়। আমি তো দক্ষিণ 24 পরগনার বিধায়ক, আমাদের ওখানে দক্ষিণ 24 পরগনায় বড় বড় নেতা আছে। ওই জেলাতে প্রায় 2,64,000 ফেক মিথ্যা জব কার্ড ধরা পড়েছে। টোটাল 14 লক্ষের অধিক। এখন 100 দিনের কাজে বিজেপি ধরি মাছ নাছুই করছে। যখন সুপ্রিম কোর্টে যাবে তাহলে বিজেপিকেও হলফনামা দিতে হবে, কোর্টকে জানাতে হবে। তখন বলবে এই 14 লক্ষ ধরা পড়েছে জব কার্ড। তাহলে এই 14 লক্ষ জব কার্ড তৈরি করতে নাসির স্যার পারবে না আপনার এলাকায় তৃণমূলের দাপুটে নেতা মিথ্যা জব কার্ড তৈরি করতে পারবে? একটু বলুন, কাদের নেতৃত্ব হচ্ছে? তৃণমূলের বন্ধুদের। তাহলে এক একটা করে ব্যাটাকে ধরবে আর তিহার জেলে নিয়ে যাবে। ওরা সুপ্রিম কোর্টে গেলে জানে হয়তো টাকাটা তাড়াতাড়ি ছেড়ে যেতে পারে, রিলিজ হয়ে যেতে পারে, কিন্তু তৃণমূলের বড় বড় দাপুটে নেতাদেরকেও তুলে নিয়ে যে তিহারে রাখতে পারে এই জব কার্ডের জন্য। সেই জন্য ওরা কোর্টে যাচ্ছে না। তারপরেও বলবো, ওরা যাচ্ছে না বলে কি আইসে বসে থাকবে? মোটেও নয়। অলরেডি আমাদের পক্ষ থেকে 2022 ডিসেম্বরের দিকে আমি চিঠি করেছিলাম মোদিজিকে। সাথে সাথে এই বছরেও আমরা 2023-এ নাসির সাহেব এবং নাসির সাহেবের নেতৃত্বে একটা টিমকে আমরা পাঠিয়েছিলাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রীর দপ্তরে, এবং প্রধানমন্ত্রীকে আমরা চিঠি করে এসেছি আমাদের রাজ্যের 100 দিনের কাজের টাকা বুঝিয়ে দিক। আমরা স্বল্প সময় অপেক্ষা করছি, যদি বুঝিয়ে না দেয় আপনারাও দেখবেন আমাদের লিগ্যাল টিমের সাথে কথা হয়েছে, ইভেন সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবীদের সাথেও কথা হয়েছে। আমরা রাজ্যের 20 লক্ষ অধিক যিনারা 100 দিনের কাজ করে টাকা পায়নি তাদের স্বার্থে আমরা আইনের দ্বারস্থ হব, আইনের মাধ্যমে আমার ভাইদের পাওনা বুঝিয়ে দেব। তৃণমূল যাবে না, বরগেছিয়াতে মিটিং করবে, পাতিহালের মোড়ে মিটিং করবে, 100 দিনের টাকা আটকে রেখেছে বলে এখানে চিৎকার করবে, কিন্তু আইনে যাবে না। আমি একটা কথা বিগত দিনে বলেছি, আজকেও বলছি, এদের কাউকে দিল্লি যেতে লাগবে না। একটু বুঝিয়ে দিক, কাগজ পাবলিক করে দিক যে কোন খাদে কত টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে আর কেন আটকে রেখেছে, এটা দিয়ে দিক। ওদের লাগবে না। আইএসএফ দরকার লাগলে ট্রেন ভর্তি করে লোক নিয়ে গিয়ে মোদি বাবুর বাসভবনের সামনে বসে থাকবে, যতক্ষণ না টাকা দিচ্ছে ছাড়া হবে না। কিন্তু একটা কথা, কাগজ চাই আমাদের, নালে দিল্লি পুলিশের 6 ফুটের ওপরে লাঠি,
ওই তারা কাটিয়েছিল দেখেছিলেন তো, আমাদেরকেও তারা কাটাবে। আর হাতে যদি কাগজ থাকে তারা কাটাবার আগে ভাববে, কাগজটা দিতে হবে কোন কোন টাকা আটকে রেখেছে আর কি কারণে আটকেছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আটকে রাখতে পারে না, কিন্তু আপনাদের জানা দরকার ইউসি দরকার, ইউটিলাইজেশন সার্টিফিকেট। প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সমস্ত রাজ্যের কোন 100, আমি উদাহরণের জন্য বলছি, 100 টাকা 5টা রাজ্য আছে 20 টাকা করে দিয়েছে। দিনের শেষে 20 টাকা যে কাজের জন্য খরচ হয়েছে, কার পেছনে খরচ করেছে, সেই তথ্যটাও কিন্তু আবার পৌঁছাতে হবে ওখানে। তাহলে তার পরের দিনে আবার 20 টাকা করে হিসাবের বোঝানোর জন্য বলছি আসবে। 4টে রাজ্য 20 টাকার হিসাব বুঝিয়ে দিয়েছে। আমাদের দিদিমণির সাথে তো মোদি দিদির, এই মোদি দাদার, দিদি দাদার কত সেটিং তো আপনারা ভালোই জানেন, খুব ভালো সম্পর্ক। ইনি বলছে আমি কাগজ দেব না। ওই 4টে রাজ্য কাগজ দিয়েছে, আবার তারা নিয়মিত ফান্ড পাচ্ছে। আমাদের রাজ্য থেকে সঠিকভাবে কাগজ পৌঁছায় না বলেই তো ডিস্টার্ব হচ্ছে। ব্যাপারটা হচ্ছে ওখানে গিয়েছিল 6 ফুটের লাঠি উঁচিয়ে তারা কাটানোর কারণটাই তো আছে, ইল্লিগাল ওয়েতে গিয়েছিল, পেপারস না ঠিক থাকার জন্য তারা কাটিয়েছে। আর যেখানে পেপারস দেখার দরকার, সেই মন্ত্রী এসে বলছেন 2 ঘন্টা অপেক্ষা করছিলাম, বাইরে থেকে এরা শুধু বাংলার মানুষের কাছে ফুটেজ খাবে বলে নাটক করে চলে এসেছে। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি এখান থেকে, অভিষেক বাবু তো অনেক লড়াই করছিলেন, অভিষেক বাবুর কাছে এই ডাটাটা ও দপ্তর এখনো পর্যন্ত দেয়নি রাজ্যের কোন জায়গায় কত 100 দিনের শ্রমিক আছে। শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য অভিষেক বাবু দিল্লি ছুটে গিয়েছিলেন আর রাজ্যপাল ভবনের সামনে নাটক করেছেন। এই ডেটা পর্যন্ত ওনার কাছে নাই। ওনার কাছে ডেটাটা কি করে থাকবে? ওনার গুন্ডাদের টাকা মস্তান দিয়ে টাকা তোলার হিসাবটা ঠিক করবে, ওরা গরিবের ডেটা ওর কাছে কি থাকবে ওনার কাছে? আমি দায়িত্ব নিয়ে বলছি, ডেটা পর্যন্ত ওনার কাছে নাই। দেয়নি ওনাকে ডেটা, পাওয়া তো দূরের কথা, সে চাইনি হয়তো। তো আমি আপনাদের বলবো, কাদের পাল্লে আমরা পড়ছি? এরাই আমাদেরকে নিয়ে একেবারে 100 দিনের কাজের চলো আন্দোলন করবে। এদের জন্যই তো সর্বপ্রথম আমাদের টাকাটা পাইনি। পুকুর খনন করেছে জেসিবি দিয়ে, একটা পুকুরকে 3 বার দেখিয়েছে, টাকা আটকাবে না তো আগে তদন্ত হবে না? তবে একটা কথা বলবো, তবেও বিজেপি কিন্তু আমাদের আইনের বিরুদ্ধে কাজ করছে। আইনটা হচ্ছে তদন্ত করবে, কিন্তু যারা কাজ করেছে 15 দিনের মধ্যে তাদের টাকা বুঝিয়ে দেবে। আমরা তো চাই যারা দুর্নীতি করেছে তাদেরকে প্রয়োজনে তিহার জেলে নিয়ে যেয়ে রাখুক, তিহার জেলের হাওয়া খাওয়াক, বাইরের হাওয়া খাওয়াতে তাদেরকে হবে না, তিহার জেলের ভাত খাওয়াক। তারা না পারলে বলুক, আমরা ধরে দরকার লাগলে ফ্লাইটে করে পৌঁছে দিয়ে আসবো ওখানে। কিন্তু ওরা নোংরা রাজনীতি করছে কি, আমাদের যারা এখানে কাজ করলো তাদের টাকাটা এখনো দিচ্ছে না। তাই বলবো এর জবাব আমরা আগামী দিনে দেব, সময় আসলে ভোটের মাধ্যমে দেব। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বেশিরভাগ কি কাজের সাথে যুক্ত? কিছু গার্মেন্ট শিল্পের সাথে, মানে তাই তো নাকি এখানে? হ্যাঁ, জরির কাজের সাথে বেশি যুক্ত। আপনারা বলুন, দর্জির কাজ, জরির কাজ বা দর্জির কাজ ক্রমশ তলানিতে চলে যাচ্ছে। রাজ্যের যিনি মন্ত্রী আছেন বা মুখ্যমন্ত্রীর এমন কোনো পলিসি নিয়ে এসেছে এই দর্জি কাজের সমস্যাকে সমাধান করার জন্য, বা দর্জির যে সমস্যা চলছে সমাধান করার জন্য? আমি শুধু গঙ্গার এপারের ওপারে 2টো পারের কথা বলছি, প্রায় 15 লক্ষের অধিক মানুষ দর্জি কাজের সাথে যুক্ত আছে। তারা যে সমস্যা আছে সমাধানের জন্য কোনো ব্যবস্থা বার করছে না। কি দেখলাম, বিভিন্ন বাজারে মাঝে মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। হাওড়া মঙ্গলহাটে লাগিয়ে দিয়েছিল, লাগিয়ে দেওয়ার পরে মমতা ব্যানার্জি কি ঘোষণা করলেন যে সবাইকে জায়গা দিচ্ছি, সাঁতরাগাছিতে উঠে যাও। এটা একটা দীর্ঘদিনের লড়াই চলছে। ওখানে হাওড়া শহরে প্রমোটিংয়ের জন্য তৃণমূলেদের কাছে আর কোনো জায়গা নাই, সব খেয়ে নিয়েছে, বাকি আছে শুধু মঙ্গলাহাট, ওটা খেতে বাকি আছে। সে একটা চক্রান্ত করেছিল। আমি পৌঁছেছিলাম আমাদের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে, ওখানে গিয়ে বলে এসেছিলাম যে যে জায়গায় ব্যবসা করছে 1 সপ্তাহের মধ্যে ওখানে না ব্যবসা করতে দিলে আমরা বুঝে নেব। আপনারা জানেন বাধ্য হয়েছে, এবং যে কি শান্তি প্রসাদ না কি নাম আছে ওনার, কি শান্তি কি নাম আছে ওনার, ওনাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে এই আইএসএফ এর একজন বিধায়কের জন্যই। কারণ তার নাম নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম এবং স্পিকার স্যারের মাধ্যমে জানিয়েছিলাম যে পুজোর সময় আসছে, এই সময় ব্যবসার সময়, যদি এগুলো বন্ধ থাকে এরা যাবে কোথায়? এবং যে মেন কালপিট তার কথাও বলেছিলাম। এখন ব্যবসা চলছে,
কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে নয়। আপনারা যদি না সচেতন হন, এই 2-4 বার বলবো হয়তো শুনতে পারে খুব বেশি হয়ে, তারপরে দেখবে কি আপনারা তো সজাগ হচ্ছেন না, লক্ষ্যে তারা পৌঁছে যাবে, তাদের লক্ষ্যে। সময় এসেছে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার অধিকার আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না তার আওয়াজ তুলতে হবে।